প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ক্লাসে আমরা তোমাদের প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ এর প্রথম দিকের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। লিখেছি 21 শতকের বিপ্লব, কৃষি থেকে জ্ঞানে। আচ্ছা, গত শতাব্দী অর্থাৎ এই যে বিংশ শতাব্দীতে কৃষি বিপ্লব ঘটেছিল, অর্থাৎ তখন বিভিন্ন মেশিন, বিভিন্ন যন্ত্র, বিভিন্ন কলকারখানা তৈরি হয়েছিল এবং আমরা অনেক নতুন নতুন উদ্ভাবন দেখতে পেয়েছিলাম। কিন্তু এই শতাব্দীতে কি হচ্ছে, শিল্প বিপ্লব তো আছেই, তার সাথে সাথে জ্ঞানের বিপ্লব হচ্ছে। অর্থাৎ এখন তোমার নিউরো সায়েন্স, ডেটা সায়েন্স, অ্যালগোরিদম, এই ধরনের যত গবেষণা রয়েছে সেইগুলো নিয়ে কাজ করা হচ্ছে। দেখো এখানে লিখেছি, বিগত শতাব্দীগুলোতে সম্পদের উৎস ছিল কৃষি বা খনিজ তেল। 21 শতকে পৃথিবীর সম্পদ হলো সাধারণ মানুষ, কারণ কেবল মানুষের জ্ঞান ধারণ ও ব্যবহার করার ক্ষমতা আছে। বর্তমান পৃথিবী জ্ঞানভিত্তিক অর্থনীতি অর্থাৎ নলেজ বেসড ইকোনমি এর উপর দাঁড়িয়ে আছে। বুঝতে পেরেছো? তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় 21 শতকের সবথেকে বড় সম্পদ কি, তখন তুমি বলবা জ্ঞান। ওকে, প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। আচ্ছা, আর 21 শতকে পৃথিবীর সম্পদ হলো সাধারণ মানুষ, ঠিক আছে? আচ্ছা, এরপরে রয়েছে কি গ্লোবাল ভিলেজ, যাকে বলা হচ্ছে সীমাহীন পৃথিবী। আচ্ছা, তো আমার ভিডিও তোমরা যারা দেখছো তাদের আশা করি যে এই ভিডিও দেখার পরে তোমাদের বেশি একটা বই পড়তে হবে না, দু একবার পড়লেই বইয়ের সব জিনিসগুলো মাথায় ঢুকে যাবে। আমি চেষ্টা করতেছি তোমাদেরকে একদম সহজ করে কিভাবে বোঝানো যায়, তো সেজন্যই মূলত তোমাদের এই ক্লাসটা এভাবে ডিজাইন করা হয়েছে। বলা হয়েছে গ্লোবাল ভিলেজ হলো এমন একটি ধারণা যেখানে পৃথিবীকে একটি একক গ্রাম হিসেবে বিবেচনা করা হয়। এখানে সবাই সবার সাথে যোগাযোগ করতে পারে, ঠিক আছে? গ্লোবাল ভিলেজ মানে দেখো, একটা গ্রামের মানুষ কি হয়, চাইলে একজন আরেকজনের সাথে কথা বলতে পারে, যোগাযোগ করতে পারে, ট্রেড করতে পারে, ব্যবসা, চাকরি সব কিছু করতে পারে। তো এই পৃথিবীটা এখন একটা সিঙ্গেল গ্রামে তৈরি হয়েছে, পরিণত হয়েছে। কেন বলছি? কারণ তুমি এখন চাইলেই আমেরিকার কোনো ক্লায়েন্টের সাথে কথা বলতে পারো, কারোর সাথে ভিডিও কল করতে পারো, বিজনেস ডিল করতে পারো, তাই না? এজন্যই পৃথিবীকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। মূল ধারণা গ্লোবালাইজেশন অর্থাৎ বিশ্বায়ন, অর্থাৎ পুরো পৃথিবীটাকে একই সাথে সবার হাতের মুঠোয়, অর্থাৎ একটা ইন্টারনেটের মাধ্যমে যাতে সবাই পৃথিবীর সবার সাথে যোগাযোগ করতে পারে, ব্যবসা করতে পারে, সেটাকেই বলা হচ্ছে গ্লোবালাইজেশন। আর একটা কি ইন্টারন্যাশনালাইজেশন অর্থাৎ আন্তর্জাতিকীকরণ, ঠিক আছে? এখন পৃথিবীতে কোনো এক জাতি রাজত্ব করবে না, প্রত্যেকটা জাতির তার নিজস্ব সম্পদ নিয়ে এখানে রাজত্ব করতে পারবে। বুঝতে পেরেছো? যেমন চীনের শক্তি কি? চীনের শক্তি হচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেট। তারপরে আমেরিকার শক্তি কি? আমেরিকার শক্তি হচ্ছে পরমাণু শক্তি। এরপরে রয়েছে ওদের ফেসবুক, গুগল, অ্যাপেল এর মতো বড় বড় কোম্পানি। বাংলাদেশের শক্তি কি? বাংলাদেশের শক্তি হচ্ছে গার্মেন্টস প্রোডাক্ট, তাই না? আমরা এই যে জামা কাপড় রপ্তানি করে হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করি। তো সবাই এখানে তোমার সবার সাথে ট্রেড বা ব্যবসা করতে পারবে, এটাই হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। প্রিয় শিক্ষার্থী, সহজ শেখার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন পুরস্কার। বিস্তারিত জানতে সহজশেখা.com ওয়েবসাইটে ঘুরে আসো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। তো এখানে বলা হয়েছে ইন্টারনেট ও স্যাটেলাইটের কারণে ভৌগোলিক দূরত্ব কমে গেছে, ঠিক আছে? এখন আর একটা জায়গায় গিয়ে কাজ করতে হয় না, তোমার আমেরিকা উড়ে গিয়ে সব কাজ করতে হবে না। তুমি একটা কলেজে অ্যাপ্লাই করবা, আমেরিকার একটা আন্তর্জাতিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা, তো তুমি তাদের ওয়েবসাইটে ঢুকে তুমি ইন্টারনেটের মাধ্যমেই তাদের কলেজে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? অনলাইনে ক্লাস করতে পারো, এটাই হচ্ছে মূল ধারণা। আচ্ছা, তো পরের স্লাইডে কি আছে? চার্লস ব্যাবেজ, কম্পিউটারের জনক। এবার আমরা গত শতাব্দীর শ্রেষ্ঠ কিছু বিজ্ঞানীদের এবং গবেষকদের নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমেই চলে আসলো এই ভদ্রলোক যার নাম চার্লস ব্যাবেজ। এনাকে
কম্পিউটারের জনক বলা হয়। ইনি ছিলেন একজন ইংরেজ প্রকৌশলী ও গণিতবিদ। তিনি ডিফারেন্স ইঞ্জিন নামক একটি মেশিন বা যন্ত্র তৈরি করেছিলেন, ঠিক আছে, যার কাজ ছিল ক্যালকুলেশন করা, ঠিক আছে, গণনা করা। অ্যানালাইটিক্যাল ইঞ্জিন, গণনা যন্ত্রের এই পরিকল্পনাটি আধুনিক কম্পিউটারের ভিত্তি, ঠিক আছে। আচ্ছা, ডিফারেন্স ইঞ্জিন ছিল তার পরিকল্পনা এবং তিনি তৈরি করেছিলেন অ্যানালাইটিক্যাল ইঞ্জিন। নোট, তার মৃত্যুর পর 1991 সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে তার বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয় যা সঠিকভাবে কাজ করেছিল, ঠিক আছে। তাহলে তিনি যে পরিকল্পনা করেছিলেন, ধারণা করেছিলেন, সেটা তো তিনি একটা খাতায় লিপিবদ্ধ করে রেখেছিলেন। তো তার মৃত্যুর পরে 1991 সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে তার বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়েছিল, অর্থাৎ তিনি যেভাবে লিখে গেছেন সেভাবেই একটা ইঞ্জিন তৈরি করেছিল পরবর্তীতে কিছু গবেষকরা, এবং তার কথা অনুযায়ী যেভাবে কাজ করার কথা সেইভাবেই সেই ইঞ্জিনটা কাজ করেছিল। বোঝা গেল? আচ্ছা, আমরা চলে যাই পরের স্লাইডে। আচ্ছা, ইনি হচ্ছেন এভা ল্যাভলেস, ঠিক আছে। ওনাকে কম্পিউটারের অ্যালগরিদমের জনক বা জননীও বলা হয়। লিখেছে কে? কবি লর্ড বায়রনের কন্যা, ঠিক আছে। তাহলে অ্যাডা ল্যাভলেস হলো পৃথিবীর প্রথম প্রোগ্রামার যার পিতার নাম কবি লর্ড বায়রন। উনি হচ্ছেন মাতা, দুঃখিত। মায়ের উৎসাহে বিজ্ঞান ও গণিতে আগ্রহী হন, ঠিক আছে। তাহলে অ্যাডা ল্যাভলেস, এই জেন্টেল ওম্যান বা জেন্টেল লেডি, এই ভদ্রমহিলা তার মায়ের উৎসাহে বিজ্ঞান ও গণিতে আগ্রহী হয়ে ওঠে। 1833 সালে চার্লস ব্যাবেজের সাথে পরিচয় হয়, ঠিক আছে। তো আমরা কিন্তু উপরেই চার্লস ব্যাবেজের কে নিয়ে পড়ে আসছি, এবং সেই চার্লস ব্যাবেজের সাথে অ্যাডা ল্যাভলেসের পরিচয় হয় কত সালে বলো তো? 1833 সালে। অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের জন্য প্রোগ্রামিংয়ের ধারণা দেন তোমার চার্লস ব্যাবেজ কি করেছিল? অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের একটা ধারণা দিয়েছিল, আর অ্যাডা ল্যাভলেস সেই চার্লস ব্যাবেজের সাথে আলোচনা করছে, বলছে কি যে স্যার আপনি এই যে অ্যানালাইটিক্যাল ইঞ্জিন তৈরি করবেন, এখানে আমরা প্রোগ্রামিং করতে পারি, ঠিক আছে। প্রোগ্রামিং মানে কিছু সেটস অফ ইনস্ট্রাকশন, কিছু কোডিং বা কিছু লেখা যেটা কম্পিউটারকে বলে যে তোমার এইভাবে কাজ করতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে কি আছে? 1842 সালে ইঞ্জিনের কাজের ধারা বর্ণনা করেন যাকে অ্যালগরিদম বলা হয়, ঠিক আছে। তাহলে তখনও কিন্তু কম্পিউটার শব্দটা অতটা পরিচিত ছিল না, তখন মানুষ বিভিন্ন যন্ত্রকে ইঞ্জিন বলতো। তাহলে সেই যে অ্যানালাইটিক্যাল ইঞ্জিন, সেই অ্যানালাইটিক্যাল ইঞ্জিনে যে কাজের ধারা বর্ণনা করেছিল কে? অ্যাডা ল্যাভলেস। সেই যে কাজের ধারা বা সেটস অফ ইনস্ট্রাকশন কম্পিউটারকে বা ইঞ্জিনকে বলে দেওয়া যে তুমি কিভাবে কাজ করবে। তোমাকে যদি এই ইনপুট দেওয়া হয়, তোমাকে যদি মনে করো 21 আর 23 যোগ করতে দেওয়া হয়, তাহলে তুমি কত অ্যান্সার দিবা, সেই যে সেটস অফ ইনস্ট্রাকশন রুলস তৈরি করে দেওয়া হয়েছিল সেই ইঞ্জিনে, সেটাকেই বলা হয় অ্যালগরিদম। যে অ্যালগরিদমের কারণে কিন্তু বর্তমান বিশ্ব চলতেছে, জানো, তুমি কিন্তু অ্যালগরিদমের দ্বারা বর্তমানে নিয়ন্ত্রিত হচ্ছ। হয়তো এই অ্যালগরিদম সহজ শেখাকে তোমাকে চিনিয়ে দিয়েছে, ঠিক আছে। অ্যালগরিদম যদি সহজ শেখাকে তোমার সামনে কোনোদিন না আনতো, তাহলে হয়তো তুমি আজকে আমার ভিডিও দেখতেই পারতে না, বুঝতে পেরেছো? তাহলেই ভাবো এই অ্যালগরিদম আসলে তোমাকে, আমাকে, পৃথিবীর সবাইকে নিয়ন্ত্রণ করছে। এরপর বলেছি কি 1953 সালে তার নোট পুনরায় প্রকাশিত হলে তিনি প্রোগ্রামিংয়ের প্রবক্তা হিসেবে স্বীকৃতি পান, ঠিক আছে। তাহলে তোমাকে যদি বলা হয় প্রোগ্রামিংয়ের প্রবক্তা কে, এটা মুখস্থ করো, আমার সাথে সাথে বলো অ্যাডা ল্যাভলেস। অ্যাডা ল্যাভলেস ইনি কি? প্রোগ্রামিংয়ের জনক তো বলা যাবে না, জননীয় বলা যায়, আর সহজে বলতে গেলে প্রবক্তা, ঠিক আছে। তিনি হচ্ছেন প্রোগ্রামিংয়ের প্রবক্তা, মনে থাকবে। আচ্ছা, এরপরে কি আছে? অদৃশ্য শক্তির আবিষ্কার ম্যাক্সওয়েল ও জগদীশচন্দ্র বসু। আচ্ছা, দেখছো এখানে কিন্তু আমাদের বাংলাদেশের একজন বিজ্ঞানীর নামও চলে এসেছে, আর এটা নিয়ে কিন্তু আমরা প্রাউড ফিল করতে পারি। তো আমরা আস্তে আস্তে জানবো এই বিষয়ে। প্রথমেই চলে আসি জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, একজন বিখ্যাত গণিতবিদ
আর বিজ্ঞানী বলা যায়। তড়িৎ চৌম্বকীয় বল এর ধারণা প্রকাশ করেন। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় তড়িৎ চৌম্বকীয় বল এর ধারণা কে প্রকাশ করেন, তখন তুমি বলবে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। ঠিক আছে, বা শুধু ম্যাক্সওয়েল নামটাও তোমার মনে রাখলে পারো, কারণ এই ম্যাক্সওয়েল নামটি পরবর্তীতে তুমি অনেক জায়গায় শুনতে পাবে। তিনি তড়িৎ চৌম্বকীয় বল বা যাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের কারণেই কিন্তু আমাদের অনেক মেশিন কাজ করে। তুমি সিম্পলি এটা জেনে নাও। এরপরে আমরা যাকে নিয়ে গর্ববোধ করতে পারি সেই আমাদের বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, তার আলোচনায় চলে আসি। এখানে কিন্তু শর্টকাটে আমি আলোচনা করেছি যাতে তোমাদের অনেক বেশি পড়তে না হয়। তো তার জন্মসাল হচ্ছে 1858, মৃত্যুসাল 1937। তিনি আসলে কি করেছিলেন, তিনি কি এমন কাজ করেছিলেন যে ইতিহাসে তার নামও স্বর্ণাক্ষরে লেখা আছে। এই যে আজকালকার মোবাইল, তারপরে রেডিও, অর্থাৎ বিনা তারে বা ওয়াইফাই নেটওয়ার্ক সিগন্যাল এমবি কিনে ডাটা চালাও, টাওয়ারের সাথে কানেক্ট হয় 4G 5G, এগুলো শুরুটা হয়েছিল এই স্যার জগদীশচন্দ্র বসুর হাত ধরে। তিনি প্রথম কি করেছিলেন, বিনা তারে বার্তা প্রেরণ করেছিলেন। বিনা তারে বার্তা, এসব বাংলা শব্দ আমাদের ভালো লাগে না, তো ইংলিশে বলি, সেটা হচ্ছে ওয়্যারলেস ডেটা ট্রান্সফরমেশন। ঠিক আছে, ওয়্যারলেস ডেটা ট্রান্সফার। তিনি কি করেছিলেন, তার ছাড়া আগে কি করতো, একটা জায়গায় থেকে আরেকটা জায়গায় তথ্য পৌঁছানোর জন্য তারের ব্যবহার করা হতো। তো তিনি প্রথমে দেখান যে দেখো, তথ্য পাঠাতে তার দরকার নেই, একটা টাওয়ার থেকে বা একটা অ্যান্টেনা থেকে আরেকটা অ্যান্টেনায় আমি বাতাসের মাধ্যমেও আমি তথ্য প্রেরণ করতে পারি, সেটা হোক 1 2 3 4 এরকম কোনো সংখ্যা, কোনো সিগন্যাল, ইয়েস বা নো, কিন্তু তথ্য তো তোমার প্রেরণ তো করা যাচ্ছে, সেটাই তিনি সবাইকে দেখিয়েছিলেন। 1895 সালে তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ বা মাইক্রোওয়েভ, ঠিক আছে, ব্যবহার করে তথ্য পাঠাতে সক্ষম হন। ঠিক আছে, যেটা আজকাল মোবাইল টাওয়ারে ব্যবহার হচ্ছে, সেই মোবাইল টাওয়ার থেকেই এই মাইক্রোওয়েভের মাধ্যমে আমাদের মোবাইলে সিগন্যাল এসে পৌঁছায়। তাই যখনই কেউ কল দেয়, কলটা সরাসরি আমাদের মোবাইলে আসে এবং আমরা বলি হ্যালো দোস্ত কেমন আছিস। আচ্ছা, এরপরে আসছে আমাদের জগদীশচন্দ্র স্যার জগদীশচন্দ্র বসুর সময়কারী আর একজন বিখ্যাত বিজ্ঞানী গুগলিলান মার্কনি। ঠিক আছে, তো এই গুগলিলান মার্কনি আর জগদীশচন্দ্র বসুকে নিয়ে একটি তর্ক আছে, ডিবেট আছে, সেটা হচ্ছে বেতার তরঙ্গ বা রেডিও সিগন্যাল প্রথম কে আবিষ্কার করেন বা রেডিও কে আবিষ্কার করেন। তো অনেকের ধারণা প্রথম রেডিও তরঙ্গ আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু, কিন্তু বিশ্বে এখন বর্তমানে জগদীশচন্দ্র বসুর নামটা মানে নিচে রয়েছে এবং মার্কনির নামটা উপরে রয়েছে, অর্থাৎ বিশ্ববাসী সবাই এখন এটা জানে যে মার্কনি এই বেতার তরঙ্গ আবিষ্কার করেছে। তো তর্ক রয়েছে এটা যে জগদীশচন্দ্র বসু প্রথম এই বেতার তরঙ্গ আবিষ্কার করেছে এবং সেটা সে মার্কনিকে দেখিয়েছে এবং মার্কনি সেই জিনিসটা তার কাছ থেকে কপি করে নিয়েছে বা চুরি করে নিয়েছে এবং সেটা নাকি প্রথম মার্কনি জনসম্মুখে দেখাইছে যে দেখো, এই দেখো আমি এমন একটা মেশিন আবিষ্কার করছি যেটা এখান থেকে এখানে তার ছাড়া ডেটা ট্রান্সফার করতে পারে, হয়তো কথা বলা যাবে, এটা থেকে গান শোনা যাবে। তো এই জন্য বেতার তরঙ্গের আবিষ্কারক বলা হয় মার্কনিকে। তবে জগদীশচন্দ্র বসুও যে বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে ডেটা পাঠিয়েছিল সেটাও কিন্তু বিশ্ববাসী জানে, যারা এটা নিয়ে রিসার্চ করে। আচ্ছা, তার অবদান কি, তিনি বেতার তরঙ্গ ব্যবহার করে প্রথম সফলভাবে সংকেত আদান প্রদান করেন, তাকে বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। দেখছো, বেতার তারের যন্ত্রের আবিষ্কারক বলা হচ্ছে কাকে, মার্কনিকে। ঠিক আছে, কেউ যদি তোমাকে প্রশ্ন করে তাহলে অবশ্যই তুমি মার্কনি বলবে, কারণ কি এখন বিশ্বে এটাই সমাদৃত। আর এটা নিয়ে ডিবেট যে না উনি আগে নাকি করছে, ঠিক আছে মেনে নিলাম উনি আগে করছে, তাহলে জগদীশচন্দ্র বসুও যে বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে ডেটা পাঠাইছে সেটা কি বিশ্ববাসী জানে? হ্যাঁ, সেটাও বিশ্ববাসী জানে, তারপরেও মার্কনিকেই আবিষ্কারক বলা হয়। তার আবিষ্কারের ফলেই আজকের ওয়্যারলেস কমিউনিকেশন সম্ভব হয়েছে। আচ্ছা, এরপরে কি, র্যান্ডম স্যামুয়েল
টমলিনসন ইমেইলের জনক। ঠিক আছে, এখন বলবা ইমেইলটা কি? ইমেইল এত নাম শুনি, ইমেইল তো কখনো আমরা ব্যবহারই করি নাই হয়তো। আচ্ছা, 1969 সালে ইন্টারনেটের পূর্বসূরি আপারনেট চালু হয়। তাহলে যদি ইন্টারনেটের বাবা বা দাদা কে, সে হচ্ছে আপারনেট। ঠিক আছে, অথবা তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে ইন্টারনেটের পূর্ব নাম ছিল কি, ঠিক আছে, ইন্টারনেটের পুরাতন নাম কি, তখনও তুমি আপারনেট বলতে পারো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই যে রেমন্ড স্যামুয়েল টমলিনসন, ঠিক আছে, ওনার আসলে অবদানটা কি? 1971 সালে তিনি প্রথম ইলেকট্রনিক ইমেইল পদ্ধতি চালু করেন। ব্যবহারকারীর ঠিকানার জন্য তিনি প্রথম @ এই সাইনটার নাম কি? এই সাইনটার নাম হচ্ছে @ চিহ্নটি ব্যবহার করেন। তার এই আবিষ্কার যোগাযোগের জগতে দ্রুততা ও সহজলভ্যতা নিয়ে আসে। বুঝতে পেরেছি ইমেল জিনিসটা কি? তোমরা যে এখন জিমেইল ব্যবহার করো না, দেখবা তোমাদের প্রত্যেকের ফোনে একটা গুগল প্লে স্টোর আছে, অথবা গুগল আছে, একটা ইউটিউব আছে, সেখানে কিন্তু একটা অ্যাকাউন্ট সাইন ইন করা আছে। সেখানে হয়তো তোমার নাম লেখা থাকে যে সৌরভ, মনে করো আমার নাম সৌরভ মণ্ডল, তারপরে @gmail.com। ঠিক আছে, এরকম একটা হয়তো জিমেইল থাকে সবারই। এই যে জিমেইল, এই জিমেইলটাও কিন্তু এক ধরনের ইমেল। আর সর্বপ্রথম ইমেল তৈরি করেছিলেন এই রেমন্ড স্যামুয়েল টমলিনসন। তাই যদি কেউ জিজ্ঞেস করে ইমেইলের জনককে, তুমি বলবা রেমন্ড স্যামুয়েল টমলিনসন। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের আধুনিক কম্পিউটারের জনক বা অনেক কিছুর জনক স্টিভ জবস কাকার কাছে চলে আসি। আচ্ছা, তো এই স্টিভ জব কাকার আসলে অনেক অবদান রয়েছে আমাদের টেকনোলজিতে। তো আইফোনের নাম তো তোমরা সবাই শুনে থাকবে, তাই না? আচ্ছা, এই যে আইফোন, এই আইফোনটাও কিন্তু তৈরি হয়েছিল তার হাত ধরেই বলা যেতে পারে। অর্থাৎ তার কোম্পানি অ্যাপেল কম্পিউটার কোম্পানি কিন্তু এই আইফোন তৈরি করেছিল। যে অ্যাপেলের আইফোন অনেক বড় একটা ব্যাপার, আমরা সবাই জানি। কিন্তু সেই আইফোনের জনক বা অ্যাপেল কম্পিউটার কোম্পানির জনক কে? তিনি হচ্ছেন আমাদের সেই স্টিভ জব স্যার। ঠিক আছে, আমি একটু মজা করে তাকে কাকা বলি। আচ্ছা, 1976 সালে স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক এন্ড রোনাল্ড ওয়েন এটি প্রতিষ্ঠা করেন। কি প্রতিষ্ঠা করেছিলেন? অ্যাপেল কম্পিউটার কোম্পানি, বা তুমি অ্যাপেল কোম্পানিও বলতে পারো, যে তিনি অ্যাপেল কোম্পানি তৈরি করেছেন। গুরুত্ব: অ্যাপেল পিসি তৈরি ক্ষেত্রে বিপ্লব ঘটায়। আচ্ছা, অ্যাপেলের আমরা কিন্তু ওই একটা প্রোডাক্টই কম বেশি জানি, কি আইফোন। কিন্তু আইফোন ছাড়াও অ্যাপেলের শক্তিশালী প্রোডাক্ট কিন্তু অ্যাপেল কম্পিউটার। ঠিক আছে, অর্থাৎ অ্যাপেল কোম্পানি কম্পিউটার তৈরি করে এবং সেটা খুবই ভালো কম্পিউটার। আবার অ্যাপেল কোম্পানি ল্যাপটপ তৈরি করে, পিসি তৈরি করে, অনেক কিছুই তৈরি করে এ ধরনের। কিন্তু দামও অত্যাধিক বেশি, তাই না? আমরা সবাই জানি, এজন্য সবাই সচরাচর অ্যাপেলের প্রোডাক্ট চালায় না। হাতের নাগালে প্রযুক্তি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে স্টিভ জবসের অবদান অসামান্য। তার হাত ধরেই আইফোন এবং আইপ্যাডের মতো যুগান্তকারী ডিভাইস তৈরি হয়েছে। ঠিক আছে, একটু আগে তোমাদেরকে যেটা বললাম, যে এই আইফোন তৈরি করার পিছনে কিন্তু এই লোকটার অবদান আছে, যে আইফোনকে নিয়ে বর্তমানে এত হাইপ। ঠিক আছে, সবাই একটা আইফোন চালাতে চায়। এরপরেই বিল গেটস। ঠিক আছে, আমাদের এই কাকারও অবদান আসলে অনেক। ঠিক আছে, এই বিল গেটস কি করছে? বিল গেটস তোমার মাইক্রোসফট কোম্পানি প্রতিষ্ঠা করছে। আর এই মাইক্রোসফটের একটা প্রোডাক্ট হচ্ছে উইন্ডোজ। উইন্ডোজ কি? উইন্ডোজ হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, অর্থাৎ যে সিস্টেমে ল্যাপটপ কম্পিউটারগুলো চলে। এখন তুমি বলবা, স্যার সেটা তো ওই যে স্টিভ জবসের অ্যাপেল থেকে চলতো। হ্যাঁ, অ্যাপেলেরগুলো হচ্ছে অনেক দামি, কিন্তু তুমি যদি একটা নর্মাল পিসি ডেস্কটপ কম্পিউটার কিনতে যাও দোকানে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে একটা উইন্ডোজ পিসি, উইন্ডোজ ডেস্কটপ কিনে আনতে হবে। এই উইন্ডোজ সফটওয়্যার বা উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এটাও কিন্তু উদ্ভাবন করেছে বিল গেটস। বুঝতে পেরেছ? অর্থাৎ তোমার বন্ধুর বাসায় যে কম্পিউটারটা আছে সেটাও কিন্তু দেখবে হয়তো উইন্ডোজ থেকেই চলতেছে। আচ্ছা, বলছে কি উইলিয়াম হেনরি বিল গেটস, এনার পুরো নাম আমরা সংক্ষেপে বলি বিল গেটস। আর বিল গেটসকে আমরা আর একটা ব্যাপারে চিনি, সেটা হচ্ছে উনি একসময় বিশ্বের 1 নম্বর ধনী ছিলেন। ঠিক আছে, অর্থাৎ বিশ্বের সব থেকে বেশি টাকা পয়সা
একটা সময় ওনার কাছে ছিল, এখনও যে টাকা পয়সা নেই তা নয়, এখন হয়তো উনি 7, 8 বা 10 নম্বরে নেমে গেছেন। ঠিক আছে, 1 নম্বরে একবার চলে আসছিল ইলন মাস্ক, তার নামও হয়তো তোমরা শুনেছো। আচ্ছা, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনী, এইমাত্র যেটা বললাম। উদ্ভাবন: 1981 সালে আইবিএম এর জন্য অপারেটিং সিস্টেম তৈরির দায়িত্ব পান। আইবিএম হচ্ছে ঠিক অ্যাপেল বা মাইক্রোসফটের মতোই আরও একটা বড় কোম্পানি, যারা বিশ্বে প্রথম দিককার যখন বাণিজ্যিক কম্পিউটার ছিল, সেই বাণিজ্যিক কম্পিউটারগুলো তারা তৈরি করেছিল এই আইবিএম কোম্পানি। ঠিক আছে, তো সেই আইবিএম কোম্পানির তারা কম্পিউটার তো তৈরি করছে, হার্ডওয়্যার তৈরি করছে, কিবোর্ড তৈরি করছে, প্রসেসর তৈরি করছে, র্যাম তৈরি করছে, হার্ড ডিস্ক তৈরি করছে, কিন্তু এগুলোতে যদি সফটওয়্যার না আসে, অ্যাপ না আসে, তাহলে কি চলবে? কম্পিউটার চলবে? চলবে না। এজন্য সেই আইবিএম কম্পিউটারের জন্য বিল গেটস দায়িত্ব পান একটা অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য। সেই অপারেটিং সিস্টেমটা কি? যেমন তোমাদের স্মার্টফোনগুলো সাধারণত হয়তো অ্যান্ড্রয়েড, এই অ্যান্ড্রয়েড কিন্তু একটা অপারেটিং সিস্টেম। আবার একটু আগে যে বললাম যে উইন্ডোজও কিন্তু একটা অপারেটিং সিস্টেম, অর্থাৎ কম্পিউটার চালু করতে যে মাদার সফটওয়্যারের প্রয়োজন হয় সেটাই হচ্ছে অপারেটিং সিস্টেম। আচ্ছা, তিনি এমএস ডস এবং উইন্ডোজ তৈরি করেন। বর্তমানে পৃথিবীর অধিকাংশ কম্পিউটার তার প্রতিষ্ঠানের তৈরি সফটওয়্যারে পরিচালিত হয়। একটু আগে যেটা বললাম যে তুমি হয়তো তোমার বাসার তোমার বন্ধুর বাসার কম্পিউটার অথবা তোমার স্কুলের কম্পিউটারে এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা দেখতে পাবা। আচ্ছা, তারপরে চলে যাই আমরা পরের স্লাইডে। স্যার টিমোথি জন বার্নাস লি, তিনি হচ্ছেন এই যে এইচটিটিপি এর জনক। আচ্ছা, আমরা একটু পড়া শুরু করি। ঠিক আছে, থাকুক। 1989 সালে তিনি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল বা এইচটিটিপি ব্যবহারের প্রস্তাব দেন। অবদান: তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW এর জনক। এই কমন প্রশ্নটা কিন্তু অনেক পরীক্ষাতে আসে। তুমি যে 9-10 ক্লাস পাস করে গেলেই যে এটার প্রয়োজন নেই তা না। তুমি যখন ইন্টারমিডিয়েটে যাবে, যখন অনার্স কমপ্লিট করবে, যখন চাকরির পরীক্ষা দেবে, তখন এই প্রশ্নটা আসবে যে WWW বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনককে। তখন বলবা যে টিম বার্নাস লি। ঠিক আছে, আমরা সংক্ষেপে একে বলতে পারি স্যার টিম বার্নাস লি, আর এর পুরো নাম হচ্ছে টিমোথি জন বার্নাস লি। ওকে, আচ্ছা, তার এই আবিষ্কারের ফলে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদান এবং ব্রাউজিং সম্ভব হয়েছে। তিনি যদি আজকে WWW না আবিষ্কার করতে হয়তো, তাহলে আমরা এই যে আমাদের ওয়েবসাইট www.সহজশেখা.com, ঠিক আছে, সহজ শেখা আমাদেরও কিন্তু ওয়েবসাইট রয়েছে। ঠিক আছে, কে শেখা, তারপরে কি একটা ডট, তারপরে কম, এটাও আমরা হয়তো আজকে পেতাম না। বুঝতে পেরেছি? সারা বিশ্বের তথ্য ভাণ্ডারকে এক সুতোয় গাঁথার কাজটি করেছে তার আবিষ্কৃত এই প্রযুক্তি। ঠিক আছে, তার আবিষ্কৃত প্রযুক্তি কি? এইচটিটিপি এবং WWW। এটা আসলে মনে করতে পারো একটার চাচাতো ভাই। ঠিক আছে, একইভাবে এরা মনে করো একই জায়গায় এদের কাজ, অর্থাৎ ওয়েবসাইট তৈরি করতে বা ইন্টারনেটে বিভিন্ন ওয়েব পেজ, ওয়েবসাইট, তারপরে তথ্য আদান প্রদান করার জন্য এই WWW অথবা এইচটিটিপি এটার প্রয়োজন হয়। বুঝতে পেরেছি? আচ্ছা, এরপরে কি? মার্ক জাকারবার্গ। আচ্ছা, এই মার্ক জাকারবার্গ এ তো কাকা না, এ এখন হয়ে গেছে ভাইয়া। ঠিক আছে, মানে এ হচ্ছে আমাদের জেনজিদের বস বা নায়ক। কেন? ইনি আমাদের জেনজিদের সবার প্রিয় ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলো আবিষ্কার করেছেন বা তৈরি করেছেন। ঠিক আছে, তো জেনজিরা একে অনেকে জুকু কাকু বলে। ঠিক আছে, জাকারবার্গকে জুকু বলে। আচ্ছা, তিনি কি প্রতিষ্ঠা করেছেন? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন 2004 সালে তিনি ফেসবুক তৈরি করেন। ঠিক আছে, তাহলে ফেসবুক তৈরি করেন কে? মার্ক জাকারবার্গ। ওকে, দেখতে পাচ্ছ কিনা জানি না। আর ফেসবুক তৈরি হয় কত সালে? 2004 সালে, হয়তো তোমার জন্মেরও আগে থেকে। ঠিক আছে, ফেসবুক প্রতিষ্ঠা হয়েছে। প্রভাব: সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। ঠিক আছে, ফেসবুক কি একটা সামাজিক যোগাযোগ
মাধ্যম। বর্তমানে কোটি কোটি মানুষ এর মাধ্যমে একে অপরের সাথে যুক্ত, তাই না? এখন তুমি বলবা স্যার এসব জানি, এসব থাক, আপনি অন্য কিছু পড়ান। ফেসবুকের ব্যাপার আমরা সবাই জানি, ফেসবুকে কি হয় না না হয় আমরা সবাই বুঝি, ঠিক আছে? এর জন্য আচ্ছা, এর জন্য আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। তার আগে এইটুকু পড়ি। শুরুতে যে গ্লোবাল ভিলেজ এর কথা বলা হয়েছিল, ওই যে সারা বিশ্বের মানুষ একে আরেকজনের সাথে কানেক্টেড থাকবে, ঠিক আছে? সেটাই সম্ভব হয়েছে এই ফেসবুকের মাধ্যমে। এখন কি শুধু ফেসবুকই এর একমাত্র অবদানকারী? না, ফেসবুক, ইউটিউব, গুগল, টুইটার, হ্যাঁ, ইমেল, গুগল মিট, জুম, এর সবাই অবদান আছে, তবে ফেসবুকের অবদানটা একটু বেশি, ঠিক আছে? কারণ ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো সবই হচ্ছে মেটা কোম্পানি বা ফেসবুক কোম্পানির প্রোডাক্ট। আচ্ছা, এরপরে আছে কি এক নজরে আইসিটির ক্রমবিকাশ। 1833 সালে ব্যাবেজ এবং ল্যাভলেস, অর্থাৎ ওই যে চার্লস ব্যাবেজ কম্পিউটারের জনক, মনে আছে তো? পড়াইছি, এর আগেই পড়াইছি। আর একজন কে ছিল? অ্যাডা ল্যাভলেস। সে কি ছিল? সে ছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রবক্তা। এরপরে বসু মার্কনি, যে আমাদের বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু বিনা তারে, এই যে এখানে কি চিহ্ন আছে দেখছো? একটা টাওয়ারের মতো, মোবাইল টাওয়ারের মতো একটা চিহ্ন আছে, অর্থাৎ বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে ডাটা বা তথ্য আদান প্রদান করছিল। এরপরে ইমেইল আবিষ্কার হয়েছিল। এরপরে পিসি বা ওএস, অর্থাৎ ওই যে অ্যাপেল আবিষ্কার হয়েছিল। তারপরে বিল গেটস, সে আবিষ্কার করছিল কি? বিল গেটস আবিষ্কার করেছিল মাইক্রোসফটের উইন্ডোজ। আর স্টিভ জবস আবিষ্কার করেছিল অ্যাপেল কোম্পানি, আইফোন, ম্যাক। এরপরে স্যার টিম বার্নার্স লি ডাব্লিউ এটা আবিষ্কার করেন। আর 2004 সালে, ঠিক আছে, আমাদের যুব সমাজকে মানে সারাদিন মোবাইলের মধ্যে ব্যস্ত রাখার জন্য মার্ক জুকারবার্গ 2004 সালে ফেসবুক তৈরি করেছেন, তাই না? আচ্ছা, কি বলা হয়েছে? এই মহান বিজ্ঞানীদের হাত ধরেই আমরা পেয়েছি আজকের ডিজিটাল বাংলাদেশ। বোঝা গেল? তো এই ক্লাসটা এ পর্যন্তই। পরের ক্লাসগুলো এরকম ছবির সাহায্যে ইন্টারেক্টিভ ক্লাস হতে যাচ্ছে, তাই ক্লাসগুলো মিস করো না, ঠিক আছে? তো আমাদের সাথেই থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে।